প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সেবা হোমিও ট্রিটমেন্ট সেন্টার থেকে। আমি ডাক্তার আর.কে দাস। আজ যে রোগটি নিয়ে আলোচনা করব সে রোগটি মহামারী আকারে দেখা দিচ্ছে। আর সেই রোগটি হচ্ছে অশ্ব বা পাইলস বা হেমারয়েডস। কেন হয় অশ্ব বা পাইলস? দেখুন, মলদ্বারের ভিতরে বা বাইরে অনেক শিরা থাকে বা ভেইন থাকে। কোনো কারণবশত যদি ওই শিরাগুলি ফুলে ওঠে এবং প্রসারিত হয় এবং মটর দানার মতো হয়, তবে তাকে অশ্ব বা পাইলস বলে। প্রচলিত ভাষায় আমরা মটর দানার মতো যেগুলো হয়ে থাকে তাদেরকে বলে থাকি বলি, অর্থাৎ অন্তবলি। আর একটা হয়েছে বহির্বলি। অন্তবলি কোনটা? যে বলি মলাশয়ের ভিতরে মলত্যাগের সময় কুণ্ঠন দিলে বাহির হয়ে আসে, ওইটা হচ্ছে অন্তবলি, অর্থাৎ মলাশয়ের ভিতরে। আর যখন মলত্যাগ শেষ আবার ভিতরে চলে যায়। আর বহির্বলি কোনগুলি? যে বলি মলদ্বারের মুখের চারপাশে, তাদেরকে বহির্বলি বলে। বিষয়টা খেয়াল করবেন। অন্ত্রবলি, বহির্বলি, অর্থাৎ মলদ্বারের ভিতরে মলত্যাগের সময় কুণ্ঠন দিলে বাইরে আসে, আবার মলত্যাগ শেষ হলে ভিতরে চলে যায়, অন্তবলি। আর বহির্বলি মলদ্বারের মুখের চারিপাশে যে বলিগুলি হয় ছোট ছোট মটর দানার মতো, সেগুলি হচ্ছে বহির্বলি। এখন প্রশ্ন হচ্ছে, কি কারণে অশ্ব বা পাইলস হয়ে থাকে? অতীব গুরুত্বপূর্ণ কথা। আমার চিকিৎসার অভিজ্ঞতায় প্রধান কারণটি আমি মনে করছি কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্য দোষ এবং কুণ্ঠন স্বভাব। কোষ্ঠকাঠিন্যর ফলে মলত্যাগের সময় যে কুণ্ঠন দেওয়া হয়, ওই কুণ্ঠনের যে ব্যাগ মলদ্বারের শিরাগুলির উপর যে প্রেসার বা চাপ প্রয়োগ করে, ওই কঠিন মলে ক্রমবর্ধমান চাপই ওই শিরাগুলো ফুলে ওঠে। আরেকটি কারণ কি? অনেকে আমাদের বদভ্যাস আছে, যেমন মদ বা উত্তেজক জাতীয় ঔষধ বা উগ্র জাতীয় ঔষধ আমরা সেবন করে থাকি। আরও আছে বংশগত কারণ, অজীর্ণ রোগ এবং পরিপাক যন্ত্রের বিকলতা, এবং আরেকটি অন্যতম কারণ আছে যাদের লিভার সিরোসিসের রোগ আছে। এই কারণটি প্রধান কারণ, বিশেষ করে কোষ্ঠকাঠিন্য। এখন এই কোষ্ঠকাঠিন্যর ফলে অশ্ব বা পাইলস হলে কি কি লক্ষণগুলি দেখা যায়, কি কি সমস্যার সৃষ্টি হয় আমাদের দেহের? প্রধান সমস্যাই হচ্ছে মলত্যাগ কালে খুবই কষ্ট। মলত্যাগ সময় খুবই কষ্ট। বেশিরভাগ ক্ষেত্রে পায়খানার আগে বা পরে ফোঁটা ফোঁটা, অনেক সময় পিচকারির মতো রক্ত বাহির হয়।
সেই সাথে কোমর ব্যথা, তলপেট ব্যথা এবং অত্যন্ত অস্বস্তিকর বোধ হয়। ফলে রোগী অতিশয় রক্ত ক্ষরণের ফলে শীঘ্রই রক্ত স্বল্পতা দেখা দেয় এবং রোগী অতিশয় দুর্বল হয়ে পড়ে। আর অশ্বরোগীর প্রধান যেই কারণ সেটা কোষ্ঠবদ্ধতা তা থাকি। আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা মতে আমরা অশ্বরোগের যে চিকিৎসাগুলো দিয়ে থাকি লক্ষণ অনুসারে, তার মধ্যে আমার চিকিৎসা অভিজ্ঞতা যেসব রোগীর অর্থাৎ রক্তক্ষরণ হয় না কিন্তু ব্যথা আছে, রক্তক্ষরণ কম, সেক্ষেত্রে সকালবেলা যে ওষুধটি প্রয়োগ করে থাকি সালফার নিম্নশক্তি, দ্যাট ইজ 30 অর্থাৎ 30 শক্তি, আর সন্ধ্যাবেলা নাক্সভব 200 শক্তি। এভাবে কিছুদিন ওষুধ প্রয়োগ করলে প্রাইমারি স্টেজে অশ্ব ভালো হয়ে যায়। সালফার 30 বা নাক্সবম 200 এবং অবশ্যই ভূমিকা ওষুধটি সন্ধ্যাবেলা এক ডোজ গ্রহণ করতেই হবে। তার সকালে সালফার 30, সন্ধ্যায় নাক্স ভূমিকা 200 পাওয়ার। কীভাবে? পিলের মধ্যে মিশিয়ে খেতে পারেন। এভাবে 7 থেকে 15 দিন ডোজ গ্রহণ করলে প্রাইমারি স্টেজে অশ্ব ভালো হয়ে যায়। আর দুটো ওষুধের নাম বলবো। যদি সিমটম এমন থাকে যে যন্ত্রণাবিহীন অশ্ব, অর্থাৎ ব্যথা নাই কিন্তু গুজ্জদার হতে টকে লাল রক্ত বের হচ্ছে বা লাল রক্তস্রাব হচ্ছে, সেক্ষেত্রে মাদার টিংচার মিলিফোলিয়াম মাদার টিংচার মিলিফোলিয়াম ওষুধটির নাম আবার বললাম, মিলিফোলিয়াম মাদার টিংচার অথবা 200 শক্তি সকালে সন্ধ্যায় গ্রহণ করলে, মাদার টিংচার হলে 5 ফোঁটা করে, সকালে 5 ফোঁটা, রাত্রে 5 ফোঁটা। আর 200 শক্তি হলে সকালে ডোজ পিলেতে মিশিয়ে আর বিকালে ডোজ। যদি ব্যথা না থাকে কিন্তু রক্তক্ষরণ হচ্ছে, সেক্ষেত্রে মিলিফোলিয়াম অতীব কার্যকরী। আরেকটি ওষুধ আছে ইসকিউলাস হিপ, যেটা কোমরে ব্যথা, অশ্বরোগের সাথে যাদের কোমরে ব্যথা থাকে, অত্যন্ত ব্যথা, রক্তস্রাব তেমন হয় না, মলদ্বারে খোঁচানি, টাটানি ব্যথা, মলদ্বার চুলকায়, জ্বলে ইত্যাদি লক্ষণে ইসকিউলাস হিপ খুবই উপযোগী। ইসকিউলাস হিপ ওষুধটির শক্তি আপনি 3x বা 6 বা উচ্চ শক্তির 200। প্রথমত 6 বা 3x সকাল বিকেলে, তারপর যদি কিছু উপশম হয় রোগ, 200 শক্তি প্রয়োগ করলে কিছুদিন
অশ্ব বা পায়েস ভালো হয়ে যাবে। তবে সবশেষে বলছি, অশ্বরোগে সর্বদা মাদকদ্রব্য মদ পরিহার করতে হবে। অতিরিক্ত তেল, ঘি, চর্বি, মরিচের বাটা অর্থাৎ সর্বপ্রকার গুরুপাক দ্রব্য আহার করা বর্জনীয়। অতীব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। লেবুর পানি পান করতে হবে। সবজি প্রচুর পরিমাণে আহার করতে হবে যাতে কোষ্ঠকাঠিন্য না হয়। শাকসবজি, ফল ফলাদি ইত্যাদি আহার করতে হবে। তার সাথে ওষুধ সেবন করলে আপনার অশ্ব ভালো হয়ে যাবে। ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।